থ্যাংক ইউ স্যার। মিয়া ভাই, আমি কিচ্ছুটা কইতাম না। বই হিসাবে আমার কাছে যদি কোটি টিহা রাখতাম চাই রাহুল জি, আর যদি মন না চায় লাগতো না। কত মানুষই তো আপনার টেহা মাইরা খাইছে, কত আটপার বাটপারে টেহা দিছুন, এটা তো জানিও। স্যার আমি নিজে খোঁজ নিছি, এই লাভলি বুয়া সলিড একজন মানুষ, এলাকার কোথাও কোনো বদনাম নাই। এতদিন যাবত মানুষের বাসায় কাজ করে, কিন্তু কোথাও 1 টাকা চুরির রেকর্ড নাই। আর চরিত্র পুরাই আপনার মতো। আপনার তো একটু ঝামেলা আছে, এর চরিত্র ঝামেলা নাই, ভালো। সরি স্যার। এই আবু ভাই আপনি বলেন না। বাসু ভাই, আমি বলছিলাম কি, লাভলি আপা খুব ভালো রান্না করে, ঘর দুয়ারে খুব পরিষ্কার করে রাখে। আপনি তার বিশ্বাস করে টাকাটা দিতে পারেন। এখন সে যদি আপনি টাকা মাইরে খায়, তাহলে তার কপাল সে নিজেই পড়াইবে। আবু ভাই তুমি এই বিষয়ে কোনো কথাই বলবা না। লেট মি হ্যান্ডেল দিস। তুমি সহজ সরল, তোমাকে যে যেটা বলে তুমি সেটা বিশ্বাস করো। তা অবশ্য আপনি সঠিক ধরতে পারছেন। আসলে ওই কি, লাভলি আপা আমার জন্য মাইয়া খুঁজতে আছে, সেই কারণে উনি আমার অনুরোধ করছে আপনারে বলার জন্য। কাবিলা মামা তো কালি কালি আপনার বল দেখো না। দেখেন আপা, এখানে আমি একটা ভ্যাকেশন মুডে আছি, এখন কাজের কোনো আলাপ করতে চাই না। ঢাকায় গিয়ে চিন্তা ভাবনা করে আমি আপনাকে জানাবো। আচ্ছা মিয়া ভাই। স্যার এই লাভলি আপা অসাধারণ একজন মানুষ, তারপর তার মতো মানুষই হয় না। আর সে মায়ের মতো, আর সে বোনের মতো, আর সে খুবই বিশ্বস্ত একজন মানুষ। পান্দার পো একটা আঁকা বাঁকা জিনিস তো পিছন দিয়ে বলে দেবো। সর সামনে থেকে। সরি স্যার। ভালো। জি স্যার। এখানে ভাই ব্রাদারদের সাথে এসে তো শুকিয়ে গেলাম, কোনো ব্যবস্থা আছে নাকি? না স্যার, এখানে কোনো ব্যবস্থা নাই, যা আছে সব ঢাকায়। কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি? জি স্যার। কি হয়েছে তোমার? থাক স্যার, আপনার শুনতে হবে না। আর কি হয়েছে বলো না, আমি তোমাদের টেক কেয়ার করি না, বলো। স্যার আপনি হেলিকপ্টারে আসলেন, আমাদেরকে নিলেন না, আমাদেরকে পাঠালেন বাসে। ঠিক আছে বুঝলাম হেলিকপ্টারে খরচ বেশি, কিন্তু এখানে আসার পর স্যার আপনি আপনার ভাই ব্রাদারদেরকে পাওয়ার পরে আমাদেরকে ভুলে গেলেন। আপনি একা একা সুইমিং করলেন, ডাকলেন না। আপনি ড্রিঙ্ক করলেন, সাধলেন না। আমি একটু কষ্ট পাইছি, ও একটু কষ্ট পাইছে। সারা বছর তো স্যার আমরাই আপনাকে সার্ভিস দিই। আচ্ছা, তাহলে আমি এখন কি করলে তোমাদের মন ভালো হয়ে যাবে বলো? বলবো স্যার? বলো। আমরা আরেকদিন হেলিকপ্টারে করে এখানে আসবো। বাহ, তারপর? স্যার আপনি যে প্রেসিডেন্সিয়াল ভিলা আছেন সেখানে থাকবো। আর সুইমিং পুলে পা ডুবায় 4 প্লেট ড্রিঙ্ক করবো স্যার। আর স্যার আপনি অনুমতি দিলে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে আসবো। মান্দার পো একটা ভোতা জিনিস চোর করে তোর পিছন দিয়ে বলে দেবো। যা সামনে থেকে। সরি। আলভিনকে তোর কলটা দিছিল আজকে যদি হিগে আইয়ে হিগারে মেন্টাল টর্চার করে হিগার ফ্যানের ভিতরে সব কথা বাইর করে একটু চাইস। এত বছর পর দেখা হয়েছে, এখন একটা পার্সোনালটা কেন করবো? হিগার ভালো লাগি করুন। ওই নিজে থেকে শেয়ার না করতে চায়, কেন ওকে ফোর্স করবো? তুমি আমি সবাই খালি লাভ। আমার মনে হয় আরিফিন ভালোই আছে, তোরা শুধু শুধু মানুষ নিয়ে খারাপ চিন্তা করো। তোমার মতো বোধাই চোখে এরকমই মনে হয়। তুই খাটো করে কথা বলিস না তো। তুই আমার ডাই জান এই পাশা ভাই সত্যি করে বলেন আরিফিনের দিকে তাকালে আমার কি মনে হয়? আমার কাছে মনে হয় আরিফিন ওর বউ রেগুলার গাড়ায়। আরে তোর ঝগড়া হয়, আমরা যেটা দেখছি ওটা অ্যাক্সিডেন্ট ছিল শিওর। আরে না বেটা, ধাস না হয় ওর বউ রেলো আমার সামনে আহে না বহে না, আমগুলোকে ঠিক মতো পরিচয় করে দেয় না, কেমন জানি ছাড়া ছাড়া বাদ। অনেকদিন হয়ে গেছে না, এখন আমাদের মধ্যে টাইস তৈরি হয়ে গেছে, এটা ব্রেক হলে সব ঠিক হয়ে যাবে। আরে শ্যামকু ভিতরে আবার কি রাইস রে? কাবিলা কই তোরা? এতে এখন কি আসো। আরে বন্ধু তুই একদম পারফেক্ট টাইমে চলে এসেছিস রে। তুই বিগগুলো তোর হলো জেলাস মেল কি একটা জানিস? এবার আমি টাকাতে ডিসিশন নিছি বিয়ে করে আলি। ভালো তো পাশা ভাই কয় দেখছিস না আরিফিন রে পুরো আদর্শ একটা হাজবেন্ড, বউয়ের কথা উড়ে আর বইয়ে। আমি যদি কখনো বিয়ে করি আরিফিনের মতো হাজবেন্ড পাই।
দেখছো সহমত পোষণ করছে। আরে দুষ্ট কয় আর তুমি দেখলে মনে হয় এগার বউ সারাদিন এগার আনজা করে বুঝতে থাকে এগুলো আর তুমি বললে হয়েছে। কাবিলা কি বলে জানো? আচ্ছা তাকে আটটা বলা দরকার নেই, just like বলি না। আচ্ছা তাকে বলা দরকার নেই। খবরটা বলছো তো? আমার নিয়ে মজা নিতেছিস তাই না? আমি তোদের অনেক বছর ধরে চিনি। তোরা কি ভাবতেছিস আমি খুব ভালো করে বুঝতেছি। পৃথিবীর সবার কাছে লুকাইতে পারলেও তোদের কাছে কোনো কিছু লুকাইতে পারবো না। আমি আসলে আমার ম্যারিড লাইফে হ্যাপি নেই। কইছিলাম না রেগুলার গাড়ায়। আচ্ছা ভাই, গাড়ালে তো ভালোই দিত, সলভ করতে পারতাম। আমাদের মেন্টাল ফাইট হয়। এই আরিফিন, তোর বউ অ্যাক্টিং তো অনেক সুন্দর আছে, তুই তার দ্বারা মাপসা। এই বোধাই একদম চুপ। এটা লগ আছে ডক্টর অফিস না। এরে বন্ধু তোর সমস্যা কি স্যারে বলছেন? তুই কি একদমই হারুসা? না পাইলেও কোনো সমস্যা নেই। আমাকে বাচ্চু ভাইয়ের একই সমস্যা হয়েছিল, আমরা বেগুনে মিলি তার উপর আগুন মালামাইছি। কাবিলা, মানুষের লাইফে সেক্স ছাড়াও আর অনেক কিছু আছে। আর কি আছে? বিয়ে কর, বুঝতে পারবি। আমার 1 বছর রিলেশন, 2.5 বছরের ম্যারিড লাইফ, আমার লাইফটা টোটালি ফাকড আপ হয়ে গেছে। আব্বা আমার সেপারেশনের পরে ভাবছিলাম আমি কোনোদিন বিয়ে করবো না, কিন্তু মেহুর সাথে পরিচয় হওয়ার পর ভাবলাম লাইফে সেটেল হই, সংসার করি। এখন দেখতেছি আমার আব্বা আমার ম্যারিড লাইফের চেয়েও আমাদের ম্যারিড লাইফটা আরো বেশি টক্সিক। আচ্ছা কি প্রবলেম আমাদের সাথে শেয়ার করো, আমরা সবাই ডিসকাস করি, সলিউশন আসতে পারি। আমরা অলরেডি ডিভোর্সড। এই আরিফিন, এই কাজ করো বুঝি, এরকম সুন্দরী বউ তুই খুঁজে পাবা? তারা যদি পালাটি মারিয়ে থাকতাম রে। এটা বন্ধু তুই খুব করে ডিভোর্সের ডিসিশনটা নিচ্ছে। ডিসিশন নেওয়া হয়ে গেছে, কোর্ট আমাদের 3 মাস সময় দিছে। মেহুর প্যারেন্টস বলছে আরেকবার ট্রাই করতে, অ্যাডজাস্ট করা যায় কিনা, সে কারণে এখানে করতে আসছে। তাহলে তুমি এখানে কি করতেছো? যাও, তাকে টাইম দাও। গত 2 দিন ধরে তুমি আমাদের সাথে করতেছো। হ্যাঁ তুই দেখি করবো চাপাইবো। আরে খারাপ কি বলছিস? দেখো অবস্থা। কাবিলা, দিস ইজ লাইফ। আমি তোদের সামনে ভালো থাকার অ্যাক্টিং করি। তোর অ্যাক্টিং অত ভালো হয় না। তোরা এখানে আসার পর প্রথমে আমাকে যে অবস্থায় দেখছিস ওইটাই আসলে আমার লাইফের রিয়েলিটি। ভাইয়া, আপনারা কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি আপনাদের সম্পর্কে জানি, আর আমি এটাও বুঝি আরিফিন হয়তো আমাদের রিলেশনের ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে। গুড। এই আরিফিন, মাপসা মাপসা। তোমার নিয়ে বলছি কথা বলতে না, চুপ করে থাকতে পারো না। আমি চুপ থাকতে পারবো না, আমি চলে যাবো। যাও ধরো ধরো, রুমে চাবি দিলাম, রুমে যাবো থাকো। যাও তো দাঁড়িয়ে দিছে। দেখো আপু, আপু তুমি করে বললাম শিওর ভাইয়া। তোমাদের 1 বছরের রিলেশন, 2.5 বছরের ম্যারিড লাইফ, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আরেকটু চিন্তা করা উচিত না? সেজন্যই এখানে আসা। দ্যাটস ভেরি গুড। তাহলে আরো কিছুদিন থাকো, নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়াও, দেখো বেটার সলিউশন আসা যায় কিনা। আমার থাকতে কোনো প্রবলেম নাই। আমার মনে হয় আমরা এখানে যতদিনই থাকি না কেন কোনো লাভ হবে না। আপু আমি একটা কথা বলতে আমি ইয়ে কিন্তু আর কাছে বলছি খানা ছাড়িয়ে দিছে। আর যদি একদিন খায় আমি ডিরেক্ট আর কাছে বেঁচে দিবেন, আর যদি না পারে এটা আমার কাছে বলবেন, সলিউশন আছে। কি রে নেহাল? এই কি আর সম্পর্কে এটা তো ইম্পর্টেন্ট। এত করে এগুলো হইতেছে কিনা এটা আমি জানতে না। আরে নেহাল কি বলতেছে, কথা কই যাইতেছে? আমি শিওর এটা কোনো রিজন না। তুই কেমনি শিওর হইবি? নম্বর আপু, ডিভোর্স অনেক বড় একটা বিষয়, কোনো ইম্পর্টেন্ট রিজন ছাড়া আসলে এই ডিসিশনে আসা উচিত না। আমার তোমাদেরকে দেখে মনে হয় না তোমাদের মধ্যে এমন কোনো রিজন আছে যে কারণে ডিভোর্স নিতে হবে। আচ্ছা ভাইয়া, আমি ক্যারিয়ারে কোনো কিছু করতে গেলেই আপনার বন্ধুর হিংসা লাগে। তো হিংসা লাগবে না? তুমি ব্যবসা করো, চাকরি করো, আমার হিংসা লাগবে না। তুমি মডেলিং করবা, তুমি শাড়ি করবা, তোমার শাড়ির আঁচল একদম ধরে থাকবে, তুমি জায়গায় এভাবে মডেলিং করবা, তুমি পার্টিতে যাবা, তুমি মাস্তি করবা, দেখে আমার হিংসা লাগবে না? আপু একটা হলার এই কষ্টটা কিন্তু আমি বুঝি। আইয়া একটু জানি আছি। হ্যাঁ রুকেও বিয়ার না। এই ভাই আমরা লোকের কথা কি বলতে বলছি? তাহলে বই আপনি কাম করেন, আরিফিনও আপনার লাইনে লন, তুইও মডেলিং শুরু করে দে। আশা ভাই আপনি কি বলতেছেন? হ্যাঁ বেটা, উনি চাইলে তুইও চাইবি। উনি শাড়ি পরে ছবি তুললে তুই তার আঁচল ধরে থাকবি, উনি পার্টিতে গেলে তুইও পার্টিতে যাবি, এক গেলে তুই পাখি। এই আরিফিন, তুই মডেলিং করলে আমার তোদের মোটা মনে লাগে না? তুই ওর রুমে যাও না। আরে হেলথ একটু সেন্সিবল ছেলে, প্লিজ তুই কথা বল। আমি তোমাদের প্রবলেম বুঝতে পারছি, তুমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট চাও আর এটা মানতে কষ্ট হচ্ছে। জি ভাইয়া। আরিফিন, তোমাদের রিলেশন থাকা অবস্থায় কি করতো? মডেলিং করতো। কি বলছিল বিয়ের পর মডেলিং ছেড়ে দিবেন? বলছে বিয়ের পর মডেলিং করবে, বড় অ্যাক্ট্রেস হবে। তো তুমি কি বলছো? আমি বলছি আমি সাথে আছি, ফুল সাপোর্ট দেব। তাহলে দাও, সাপোর্ট দাও। সরি আমি সাপোর্ট দিতে পারবো না। তুমি না প্রেম করাটা মনে আসছিল না? আর আপু তো দেখতে মডেলের মতো। খাইবি না তোমার হেলে কিলি? কি সমস্যা তো? আমার হিংসা লাগে। বুঝলেন ভাইয়া, এই স্যামরার বন্ধুর আছে হিংসা। ছেড়ে মানুষ এমন হয়, মনটা সাথে ওটাতে পিটাই। আমি একটু ফাটলাম। আল্লাহ, সে তো দেখি মগে দেশি। এই আরিফিন, সারিস না মাপসা।
তোমার কি মডেল বই আছে? অবিবাহিত, আমি কিন্তু বিয়ে করি নাই। আর মন চাইতেছে এত রাম ফ্যামিলি তুমি ডিভোর্স দিতাম। আরিফিনের মতো হলো এত ক্লিনিক লইও এতে লোড লইতে হারানো, আর তুমি এতে মডেল বনে বিয়ে করবা কেন? হিংসা। এই হিংসার কারণে আমার রিলেশনশিপ নষ্ট হয়েছে। আমি মেহুকে ছেড়ে দিতে পারবো, কিন্তু হিংসা করা ছাড়তে পারবো না। আমি একটা সেন্সিবল ডিসিশন দিতাম। তুই তোর পরে ছাড়ি দি, হিংসা লোকে ঘুরতে থাক। পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় মানুষের মন। আজকে যাকে পাওয়ার জন্য মনটা কেঁদে ওঠে, পেয়ে গেলেই মনে হয় থাক, আর দরকার নেই। আচ্ছা, আমরা দ্বিধায় কেন ভুগি? মন যা চায় তা কেন করতে পারি না? মন, তুমি এত ভীতু কেন? মানুষের মনকে নিয়ন্ত্রণ করে কি? মানুষ নিজে নাকি অন্য কেউ? আমাদের অনুভূতি কত অদ্ভুত, কত সহজেই আমরা আপন হয়ে যাই, আবার সহসাই ভুলে যাই। কোনো এক মায়ার বন্ধনে আটকে যাই, রয়ে যাই আপন মানুষের সঙ্গে। মায়া, ভালোবাসা, অভ্যাসে আমরা গোটা জীবনটা কাটিয়ে দিই। কত সৌভাগ্যবান তারা, যারা বেঁচে থাকার মানে খুঁজে পায়। কিন্তু বাস্তবতা অনেক নিষ্ঠুর। আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, মায়া সব শেষ করে দেয়। আমরা কতদিন বেঁচে থাকবো সেটা জানতে পারলে খুব ভালো হতো। একটু সাহস পেতাম বাস্তবতা মোকাবেলা করতে। কিন্তু এখন সত্যি হেরে গেলাম বাস্তবতার কাছে। মনটা কেঁদে উঠলেও সব মেনে নিচ্ছি। কোনো একদিন জিততে চাই, বাস্তবতাকে হারিয়ে নিজের মনকে জিতিয়ে নিতে চাই। অপেক্ষায় থাকবো সেই দিনের।